হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অন্যতম একটা সহজ অধ্যায় হচ্ছে বেতন ও মজুরি। উৎপাদন ব্যয় বিবরণীর আন্ডারে এই অধ্যায়টা খুবই সোজা এবং কম্পিটিটিভলি অন্যান্য অধ্যায় যেরকম অব্যবসায় প্রতিষ্ঠান আছে, অংশীদারি ব্যবসায় আছে, এই সকল অধ্যায় থেকে এইটা একটু সোজা। শুধু আমাকে এটুকু মনে রাখতে হবে কোনগুলো যোগ হচ্ছে কোনগুলো বিয়োগ, এবং আমাকে পার্সেন্টেজে একটু হার মনে রাখতে পারলেই আমাদের এই অধ্যায় থেকে 10-এ 10 পাওয়া খুবই ইজি এবং কনভেনিয়েন্ট। সো আজকের ক্লাসে আমরা একদম বেতন ও মজুরি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সিকিউ এবং এমসিকিউ সকল কিছু কভার করে ফেলবো। সো বেতন ও মজুরির টপিকে সবার আগে মনে রাখতে হবে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বেতন নিয়ে কাজ, একটা হচ্ছে মজুরি নিয়ে কাজ। বেতন সাধারণত কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মচারীদেরকে বেতন দেওয়া হয়। বেতনটা সাধারণত মাসিক ভিত্তিতে দেওয়া হয়, তাদেরকে আমরা সাধারণত বেতনটা বলি, যে আমি কাউকে মাসিক ভিত্তিতে দিচ্ছি, কিংবা আমি কোনো কিছু মাসিক কার্যক্রম কোনো কনভিনিয়েন্ট আমার ইনভেরিয়েন্সটাকে আমি সাধারণত বেতন বলি, যেগুলোকে মাসিক হিসেবে দেওয়া হয় কর্মকর্তা কর্মচারী এদেরকে। আর যেটাকে বলা হয় মজুরি, সেটা হচ্ছে সাধারণত আমরা শ্রমিকদেরকে দেই, যে দৈনিক মজুরি কত হচ্ছে, সাপ্তাহিক মজুরি কত হচ্ছে, বা দিনের মজুর দিন। সো মজুরি এবং বেতন আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে একই রকম থাকলেও বেতন মজুরি কিন্তু দুইটা আলাদা মিনিং। সো আমাদের বেতন ও মজুরির আমি যদি ফার্স্টেই বলি, আমাকে মনে রাখতে হবে কি দুইটা জিনিস। এক, বেতন ও মজুরির সাথে যোগ হচ্ছে কি কি আইটেম, বিয়োগ হচ্ছে কি কি আইটেম। তার মানে উপার্জন সমূহ আর কর্তন সমূহ। যেরকম একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, মোট বেতন এবং নিট বেতন এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। একটা হচ্ছে যেটাকে আমরা বলি বেসিক স্যালারি, আর একটা হচ্ছে নিট স্যালারি। সো বেসিক স্যালারি আমি যেটাকে বলি মোট বেতন, মোট বেতনটা হচ্ছে সাধারণত আমরা বেসিক স্যালারিকে বোঝানো হয়, বা আমাদের বেসিক একটা স্যালারি কত হয়। আর নিট বেতন হচ্ছে এই স্যালারি থেকে আমার অনেক কিছু যোগ হয়, বিয়োগ হয়, বিয়োগ টিয়োগ বাদ দিয়ে আমি কত পাচ্ছি। যেরকম একটা উদাহরণ দিয়ে বুঝাই, আমি একটা কোনো কোম্পানিতে চাকরি করতেছি, তো সেই কোম্পানিতে আমাকে বেসিক স্যালারি হচ্ছে 20,000। তার মানে সেই কোম্পানিতে কাজ করার জন্য আমাকে যেই অ্যামাউন্ট টাকাটা দেয় শুধুমাত্র কাজ করার জন্য, সেটাকে আমরা বেসিক স্যালারি বলতেছি। সো বেসিক স্যালারিটা হচ্ছে আমার 20,000। এরপর সেই স্যালারির সাথে আমার যেরকম ওভার টাইমের টাকা যোগ হইতে পারে, আমার মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা মানে কি? মহার্ঘ ভাতা মানে হচ্ছে যে আমার দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে আমার যেই টাকাটা বাড়ে, যেমন টাকা দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি হয়, এর ফলে কি টাকার মানটা কমে। সো এর ফলে তারা আমাদের কিছু ভর্তুকি বা ভাতা দেয়। সো এইটা আমার এখানে যোগ হয়। এরপর আমি চিন্তা করতে পারি বাড়ি ভাড়া, আমার চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এইগুলো কিন্তু আমার যোগ হয়। এগুলো যোগ হয়ে দেখা যায় আমার স্যালারি দাঁড়াচ্ছে 40,000 টাকা। সো এই 40,000 টাকা স্যালারিটাকে আমি বলি হয় মোট বেতন। সো এই মোট বেতন থেকে আবার আমার কিছু মাইনাসও হয় বা কর্তন হয়। কি কি জিনিস কর্তন হয়? যেরকম আমি যে প্রভিডেন্ট ফান্ডে আমি জমা দিই, সেখানে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে সাধারণত যখন আমি রিটায়ারমেন্টে যাব তখন আমাকে কোম্পানি একটা বিগ অ্যামাউন্ট অফ টাকা দেয়। সো আমরা অনেকে মনে করি যে ভাই কোম্পানি বিগ অ্যামাউন্ট অফ টাকা দেয় মানে কি কোম্পানি নিজের গরজ থেকে দেয়? না, এটা আমার বেতন থেকেই প্রতি মাসে সে একটা টাকা কেটে রাখে। সো আমি আমার ওই মোট বেতন থেকে এই টাকাটা বিয়োগ করে দিচ্ছি, এবং পরবর্তীতে দেখা যায় আমার আয়করও দিতে হয়, তো সেই আয়করের টাকাটা বাদ যায়। সো আমার বেতন ছিল মনে করো 20,000 টাকা, আমার কাজের জন্য যে স্যালারিটা পাচ্ছি, এরপর সেখানে আমি মনে করো আরো 20,000 টাকা আমার যাতায়াত ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি ইত্যাদি যেগুলো যোগ হওয়ার কথা, যেগুলো আমার বেতনটাকে বাড়ায় দিচ্ছে, এগুলোকে বলা হয় উপার্জন সমূহ। এগুলো সব যোগ করে পাই হচ্ছে 40,000 টাকা। এখান থেকে আমি যে প্রভিডেন্ট ফান্ডে জমা দিচ্ছি সেটা বিয়োগ হচ্ছে, আয়কর দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সেটা বিয়োগ হচ্ছে। এখান থেকে আরো বিয়োগ মনে করো তোমার 5,000 টাকা বিয়োগ হচ্ছে। তো তাহলে আমার দাঁড়াচ্ছে কত টোটাল অ্যামাউন্ট? 35,000 টাকা দাঁড়াচ্ছে। সো এই 35,000 টাকা হচ্ছে আমার নিট বেতন। এই 35,000 টাকাই হচ্ছে আমার নিট বেতন। সো মোট বেতন কোনটা? এই 40,000। আর এখান থেকে আমি যদি কিছু কর্তন সমূহ যেগুলো আমার বেতনটাকে কমাই দিচ্ছে সেগুলোকে মাইনাস করে দিই, এরপর যে বেতনটা থাকতেছে বা মজুরি থাকতেছে সেটাকে আমি বলতেছি হচ্ছে নিট বেতন বা মজুরি। আমাকে মনে রাখতে হবে বেতন আর মজুরির ক্ষেত্রে উপার্জন সমূহ এবং কর্তন সমূহ প্রায় কাছাকাছি সেম। সো এখানে অনেক ধরনের উপাদান আসলে আছে, যেগুলো কোনগুলো আমার বেতনটাকে বাড়ায় দিচ্ছে, কিংবা মনে করো কোন কোন অ্যামাউন্ট আমার বেতনটাকে বাড়ায় দিচ্ছে, বা কোন কোন অ্যামাউন্ট আমার বেতনটাকে কমায় দিচ্ছে। এই ধরনের অনেক আইটেম দেওয়া আছে, অনেক কিছু আসলে বইয়ে দেওয়া আছে। সবগুলো তো আসলে পড়ানোর দরকার নাই, বা সবগুলো আসলে আমাদের জানারও দরকার নাই। আমাদের কিছুটা কমন সেন্স খাটা জানতে হবে, এই আইটেমগুলো আমাকে বাড়ায় দেয় বা আমার বেতনের সাথে যোগ হয়,
এই আইটেমগুলো বেতনের সাথে বিয়োগ হয়। এই যোগ বিয়োগের কাহিনী যদি আমরা বুঝা যাই তাহলে আমার বেতন ও মজুরির কাহিনী কিচ্ছা কাহিনী শেষ। সো আমি ফার্স্ট একটু বলি যে মোট বেতন বা মজুরি দুটো সেম, আমার কি কি আইটেম যোগ হচ্ছে, তার মানে আমার এখানে যোগের আইটেমটা কি কি থাকতেছে, কি কি আইটেম যোগের হচ্ছে। সো মূল বেতন বা মজুরি আমার দেওয়া থাকে, এই মূল বেতন বা মূল মজুরি এটা আমাকে প্রশ্নে দেওয়া থাকে সাধারণত, আমাকে বসে বলে দেয় যে তার মূল বেতন হচ্ছে এত টাকা, বা আমাকে ঘন্টা বলে দেওয়া হয় যে পার ঘন্টায় সে 200 টাকা করে পায়, তাহলে একদিনে সে 8 ঘন্টা কাজ করে, তাহলে একদিনে তার টাকা হচ্ছে 1600 টাকা, তাহলে মাসে কত টাকা হবে এটা তুমি কনভার্ট করে নিতে পারবা। সো আমাকে এই জিনিসটা প্রশ্নে সাধারণত দেওয়া থাকে। এরপর এটার সাথে যোগ হয় ওভারটাইমের বেতন বা মজুরি। এই ওভারটাইমের বেতন বা মজুরি এটা আমার মূল বেতন বা মজুরির সাথে যোগ হচ্ছে। ওভারটাইমটা কি, যে আমি অতিরিক্ত সময়, আমার নির্ধারিত সময় হচ্ছে দিনে 8 ঘন্টা কাজ করব, সো এই 8 ঘন্টার বাহিরে গিয়ে আমি এক্সট্রা যে কাজগুলো করতেছি সেটাকে বলা হয় ওভারটাইম। সো ওভারটাইমে আলাদা একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে ওভারটাইমের জন্য তুমি 20 টাকা এক্সট্রা পাবা, প্রতি ঘন্টা ওভারটাইমের জন্য তুমি 10 টাকা এক্সট্রা পাবা, এগুলো প্রশ্নে তোমাকে বলা থাকে। সো ওভারটাইম মানে কি, তুমি তোমার বেতনের পাশাপাশি আরো বেশি কাজ করতেছো, আরো বেশি কাজ করো মানে কি আরো বেশি তুমি টাকা পাচ্ছ। সো ওভারটাইমে বেতন বা মজুরি এটা আমার যোগ হয়। মহার্ঘ ভাতা এটাও যোগ হয়। মহার্ঘ ভাতা কি, মানে আমাদের দেশে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তেছে। সো এখন তুমি 20,000 টাকা স্যালারি যখন জব শুরু করছিলা, বা 35,000 টাকা স্যালারিতে যখন তুমি জব শুরু করছিলা, তখন তোমার মনে করো পেঁয়াজের কেজি ছিল 50 টাকা। আজ থেকে 2 বছর পর তুমি 35,000 টাকা স্যালারি দিয়ে জব করতেছো, কিন্তু পেঁয়াজের কেজি দাঁড়াইছে 150 টাকায় গিয়ে। সো এখানে কি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি হচ্ছে। সো দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি হওয়া মানে কি, যে আমার টাকার মানটা কমতেছে। সো এই আমার বেতনটা কিন্তু সেম, বেতন কিন্তু পরিবর্তন হচ্ছে না, বা মজুরি, মজুরি কিন্তু সেম, মজুরি কিন্তু পরিবর্তন হচ্ছে না। সো এই বেতন বাড়লো, এই মজুরি বাড়লো, মানে মজুরি আমার সেম আছে কিন্তু আমার দ্রব্যমূল্য বাড়তেছে, আমার দৈনন্দিন খরচ বাড়তেছে। সো এই জন্য কি করা হয়, কোম্পানিগুলো আমাকে একটা এক্সট্রা ভাতা দেয়, যেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সে বলে আচ্ছা ঠিক আছে, সে বেসিক স্যালারি 20,000 টাকায় থাকুক, আমি তাকে এক্সট্রা একটু বেনিফিট দিই, এক্সট্রা কিছু উপার্জন সমূহ দেই, এক্সট্রা কিছু ভাতা দেই। সো এই ভাতাটার নাম হচ্ছে মহার্ঘ ভাতা, যেই ভাতাটা ইনফ্লেশন হওয়ার কারণে বা দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি হওয়ার কারণে আমাকে কোম্পানি দেয়। এরপর হচ্ছে বোনাস। সো ভাইয়া দেখা যাচ্ছে ঈদের বোনাস আছে, পূজার বোনাস আছে, আরো অনেক কিছু বোনাস আছে। সো বোনাসটা আলটিমেটলি কি হয়, তোমার কিন্তু বোনাসের টাকাটা আলাদা করে দেওয়া হয় না, এটা বেতনের সাথে যোগ করে দেওয়া হয়। সো বোনাসটাও কি হইতেছে, আমার বেতনের সাথে যোগ হচ্ছে। যে যোগ কোনগুলো হয়, উপার্জন কোনগুলো হয়, মোট বেতন মজুরি উপার্জন, এটাকে বলা হয় উপার্জন, লিখে রাখতে পারো, এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি উপার্জন বলা হয়। উপার্জন মানে হচ্ছে যেই সকল উপাদানগুলো তোমার যোগ হচ্ছে, কি হইতেছে, যেই সকল উপাদানগুলো আমার যোগ হচ্ছে। তো আমার বোনাস এটাও কি আমার বেতনের পরিমাণটাকে বাড়ায় দিচ্ছে, সো এটাও কি আমার যোগ হইতেছে। এরপর আরো অনেক মানে অনেক কিছু ভাতা আছে, অন্যান্য সুবিধা বা অন্যান্য ভাতা এগুলাও আছে। সো অন্যান্য ভাতা ও সুবিধা এটাও আমার আলটিমেটলি যোগ হচ্ছে। সো উপার্জন যেগুলো থাকে, এই উপার্জনগুলো হয় সাধারণত আমার বেতনের সাথে যোগ, আমার যে মূল বেতন বা আমার মূল মজুরি যেটা ছিল এটার সাথে আমার যে এক্সট্রা জিনিসগুলো আছে এগুলো কি হইতেছে, যোগ হইতেছে। ওভারটাইম আমার বেতনটাকে বাড়ায় দেয়, আমার মহার্ঘ ভাতা বেতনটাকে বাড়ায় দেয়, বিভিন্ন বোনাস, টাকা আসতেছে, বেতনটা বাড়তেছে। উপার্জন অলওয়েজ মনে রাখতে হবে, তোমার বেতনের সাথে যোগ হইলে, তোমার বেতনের টাকাটাকে বাড়ায় দিলেই সেটা যোগ, সেটা উপার্জন, এভাবে চিন্তা করতে হবে। এবার আসি কর্তন সমূহের মধ্যে। তো কর্তন সমূহ কি, মানে বেতন থেকে এই যে মোট বেতন আমরা বের করেছিলাম এটাকে মোট বেতন বলা হয়। মূল বেতনের সাথে যেগুলো উপার্জন হয় যোগ করে দিয়ে আমি মোট বেতন বের করি। সো মোট বেতনের সাথে আমার যেগুলো মাইনাস করতে হচ্ছে বা যেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি সেগুলোকে বলা হচ্ছে কর্তন। যেরকম প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। সো এই যে বললাম, আমি যখন রিটায়ারমেন্টে যাব বা আমার একটা ফান্ড থাকে আলাদা, যেই ফান্ডে সকল কর্মীরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকা দিয়ে রাখে। সো টাকাটা কই থেকে দিবে, সে বলবে মানি ব্যাগ থেকে বের করে নেন 50 টাকা রাখেন, এটা বলবে না। তার বেতনটা যখন দেয়, তার বেতন ছিল 40,000, সে অফিস চিন্তা করলো যে প্রভিডেন্ট ফান্ডে তার 1,000 টাকা এমনিতেও জমা দিতে হবে।
সো সেই বেতন 40,000 থেকে সে 1,000 টাকা বাদ দিয়ে বাকি 39,000 টাকা কর্মীকে বেতন হিসেবে দেয়। সো ওই 1,000 টাকা কিন্তু সে কর্মীর অ্যাকচুয়াল স্যালারি থেকে রেখে দিয়েছে। সো এগুলোকে বলা হয় প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দাম। এরপর আয়কর। অনেকের একটা মিসকনসেপ্ট আছে যে ভাইয়া আয়কর বা ইনকাম ট্যাক্স এটা আমরা কেমনে দিই, বা ইনকাম ট্যাক্স তোমার দিতে হয় না। তুমি যখন স্যালারি পাবা ওই স্যালারি থেকে ক্যালকুলেশন করে ওই ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে তোমার স্যালারি দেওয়া হয়। সরকার খুব চালাক, সে তোমার এসে দাঁড়ে দাঁড়ে ঘুরবে না ভাই আমাকে ট্যাক্স দেন। সে তোমার যখন স্যালারি দিবে ওই স্যালারি টাকা থেকে সে তার ট্যাক্সটা রেখেই তোমার স্যালারি দেয় কোম্পানি। সো এই ট্যাক্সটাও কিন্তু তোমার বেতনটাকে কমায় দিচ্ছে, তোমার বেতন থেকে টাকা চলে যাচ্ছে, ট্যাক্স হিসেবে টাকা চলে যাচ্ছে, তোমাকে এইটা তখন বেতনটাকে কমায় দিচ্ছে। কল্যাণ তহবিলে কর্মীর দান। কল্যাণ একটা তহবিল আছে। সো এই তহবিলে কর্মী দান করবে প্রতি মাসে। সো এখানেও কি তোমার বেতন থেকে টাকা যাচ্ছে ওই ফান্ডে, তোমার বেতনের টাকাটা কমতেছে, এটা কর্তন, এটা বিয়োগ হয়। অগ্রিম আদায়। এখন মনে করো তোমার স্যালারি ভাইয়া 20,000, এখন তুই মনে করো মাসের শুরুতেই বলছো ভাইয়া 5,000 টাকা আমাকে একটু অ্যাডভান্স দেন, আমার লাগবে, বাসায় বউ অসুস্থ। সো তোমাকে এখন স্যালারি দিবে কত? 15,000 টাকা তোমার স্যালারি দিবে। এখন কি এই অগ্রিম আদায় করে নিছো, এই অগ্রিম টাকাটা অ্যাডভান্স নিয়ে নিছো, এই জন্য কি তোমার স্যালারি কমছে না? তুমি যদি এই টাকাটা অ্যাডভান্স না নিতা তোমার স্যালারি কমতো? তোমার স্যালারি কমছে না, একটা জিনিস বিয়োগ হয়েছে না। কেন বিয়োগ হয়েছে? অগ্রিম আদায় করছো, দ্যাটস ওয়াই বিয়োগ হয়েছে। সো এই অগ্রিম আদায়টা আমার কাছে কর্তন, তাই এটা বাদ দিতে হয় বা মাইনাস হয়। বা গ্রুপ বিমা, যে কোম্পানির কয়েকজন এমপ্লয়িরা মিলে বা কোম্পানির সবাই মিলে একটা বিমা করছে। ইউজুয়ালি অনেক বিমাটা হয় সাধারণত সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বেসরকারি এখন কিছু প্রতিষ্ঠান বিমার এই আয়োজনটা রাখছে। সো এই বিমা হয়েছে একটা গ্রুপ বিমা, যেখানে কোম্পানি সকল কর্মীরা বিমা করছে। সো এই বিমার টাকা কিন্তু তার এই বেতন থেকেই যায়, এটা কোম্পানি দেয় না, কোম্পানি তো দয়ালু না, এটা তোমার নিজের বেতন থেকেই যাবে। সো তুমি যখন এই বেতন থেকে বিমার টাকাটা দিবা তোমার আলটিমেটলি বেতনটা কমবে, সো এটা মাইনাস। এবং অন্যান্য কর্তন তো আছেই। তার মানে আমার যেগুলা বেতনের অ্যামাউন্টটাকে কমায় দিচ্ছে সেগুলোকে আমরা কি বলি? কর্তন বলি। এবার একটা খুব মজার বিষয় ভাইয়া, আমি না মনে রাখতে পারবো না যে ভাইয়া কোনটা কর্তন হবে, কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে। ভাইয়া আমি এত কিছু মনে রাখতে পারি না, আমার মেমোরি লস। সো এখন সমাধান কি? সমাধান একটাই, মনে রাখবা যদি যোগ হওয়ার কথা আসে, তার মানে যদি তোমাকে বলা হয় যে উপার্জন সমূহ যোগ, তাহলে ভাতা লেখা থাকে সাধারণত, ঠিক আছে? আর যদি তোমাকে কখনো বলা হয় যে তোমার বেতন থেকে কর্তন বা মাইনাস, তাহলে দেখবা সাধারণত দান লেখা থাকে বা কর্তনও লেখা থাকতে পারে অনেক সময়। যেরকম এখন দেখো, উদাহরণ দেখো যে ওভারটাইমের ভাতা লেখা থাকবে এখানে, ওভারটাইমের ভাতা, মহার্ঘ ভাতা, বোনাস তো বুঝো, এটা তোমার বোঝানোর কিছু নাই, অন্যান্য ভাতা লিখা আছে বা বুঝোই তো ভাইয়া। সুবিধা মানে কি? তোমার টাকা আসতেছে, এক্সট্রা বেনিফিট পাচ্ছ, যোগ। আবার দান মানে বিয়োগ, আয়কর তো বুঝোই ভাই, আয়কর মানে বিয়োগ, দান বিয়োগ, অগ্রিম আদায়, ও এটাও তো বুঝলা যে অগ্রিম আদায়। এরপর কর্মীর গ্রুপ বিমা কর্মীর দান, এরপর কর্তন। দেখছো? তার মানে হচ্ছে যদি আমার কোনো তুমি মনে রাখতে পারতেছো না যে ভাইয়া আমার কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, সো একটা জিনিসই মনে রাখবা, ভাতা ইউজুয়ালি হচ্ছে যোগ করায় বা উপার্জন সমূহ, আর দান বা কর্তন লেখা থাকলে সেটা বিয়োগ করায় বা কর্তন সমূহ। এইটুক ভাইয়া যদি বুঝতে পারো, অধ্যায় অলরেডি 50% শেষ। এবার আমার হচ্ছে ছকটা কিভাবে করব সেটা হচ্ছে দেখার বিষয়। দেখো, আমরা মজুরির ছক এবং বেতনের ছক এই দুইটা অনেক বইয়ে বা অনেক গাইডে একসাথে দেখানো, আমি ভাই একটু আলাদা করে তোমাদেরকে দেখাবো। সো দেখো, আমরা ফার্স্টে মজুরির ছক দেখবো। মজুরি ছকে ফার্স্টে কি হচ্ছে ভাইয়া? মজুরি বিবরণী। ফার্স্টে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো, নাম লেখার পর মজুরি বিবরণী এভাবে লিখবো। ভাইয়া এইটার উপর কিন্তু তোমার 2 নাম্বার ডিপেন্ড করে, 1 থেকে 2 নাম্বার স্যারের মুডের উপর। সো এটা কিন্তু লিখতে ভুলবো না, প্রতিষ্ঠানের নাম, মজুরি বিবরণী। এভাবে ছকটা এভাবে করছে, তোমরা এভাবেও করতে পারো, কিংবা তোমরা হরাইজন্টালি করতে পারো, মানে এটা বরাবর করে করতে পারো, এটা তোমার উপর। কিন্তু যদি দেখো প্রশ্নে তোমার জিনিসটা বড়, উপার্জনগুলা বেশি, কর্তনগুলা বেশি, তখন তোমাকে এইভাবেই আড়াআড়ি করে করলেই সুবিধা, লম্বালম্বি করে তখন তুমি সুবিধা করতে পারবা না। সো ফার্স্টে দেখো, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। শ্রমিকের বিবরণ, যেমন শ্রমিকের নাম, দেখা যায় একাধিক শ্রমিক থাকে, অনেক সময় একজন শ্রমিক বলে না, তোমরা ভাবতেছো ভাইয়া একজন শ্রমিক না বাবা, 3টা শ্রমিক 4টা শ্রমিক পর্যন্ত কথা আসে। সো তখন এই জন্য শ্রমিকের নাম, পদবি, কর্মঘণ্টা,
এরকম, অথবা শুধু শ্রমিকের নাম লিখলেও হবে, ক্রমিক নং শ্রমিকের নাম। আমি একটু জায়গা কম এই জন্য ব্যাখ্যায় লিখছি, তোমরা বরাবর করে লিখবা শ্রমিকের নাম, শ্রমিকের ক্রমিক নং নাম। এরপর উপার্জন সমূহের জন্য আলাদা ছক, কর্তনের জন্য আলাদা ছক। এরপর লাস্টে হচ্ছে তোমার নিট বেতন। লাস্টে কি এটা এক্সক্লুডেড, হ্যাঁ এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা এরকম হবে, ঠিক আছে। সো এবার একটু আসো, এবার আমরা দেখি ভাইয়া কেমনি কি করতে পারি আমরা। সো এবার তুমি লিখলা ক্রমিক নং শ্রমিকের নাম, উপার্জন সমূহের জন্য আলাদা, এইটুকের মধ্যে খালি উপার্জন সমূহ রাখবা। এরপর কর্তন সমূহ আলাদা, উটুকের মধ্যে খালি কর্তন সমূহই লিখবা, এইটুকের মধ্যে খালি কর্তন সমূহই লিখবা। আর উপার্জন সমূহ কর্তন সমূহ যোগ বিয়োগ করে যা আছে সেটা হচ্ছে আমার নিট মজুরি বা প্রদেয় নিট মজুরি, বোথ আর সেম থিং। নিট মজুরি বা প্রদেয় নিট মজুরি বোথ আর সেম থিং। সো উপার্জন সময় মনে করো স্বাভাবিক মজুরি, স্বাভাবিক মজুরি কোনটা, যেটা তোমার মূল বেতন। এরপর ওভারটাইমের মজুরি, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, মোট মজুরি। সো মনে করো এখানে আসছে তোমার 10 টাকা, এখানে আসছে এখানে 20 টাকা, ধরো 20 টাকা, ওভারটাইমে 10 টাকা, এবং মহার্ঘ ভাতা 5 টাকা, চিকিৎসা ভাতা 5 টাকা, বাড়ি ভাড়া 10 টাকা, যাতায়াত ভাড়া 10 টাকা। তাহলে টোটাল কয় টাকা হইলো? 20, 10 এ 30, 40, 50, 60 টাকা হইলো। তাহলে টোটাল আমার মজুরি কয় টাকা হইলো? মোট মজুরি। তাহলে মোট মজুরি হয়েছে আমার টোটাল 60 টাকা এই জায়গায়। এবার কর্তন সমূহে কি কি আছে দেখো। মনে করো প্রভিডেন্ট ফান্ডে কর্মী দান 5 টাকা, এরপর সমিতিতে চাঁদা সাপোজ 2 টাকা, যৌথ বিমা 3 টাকা, কল্যাণ তহবিল 2 টাকা, এরপর তোমার অগ্রিম মজুরি 3 টাকা, আয়কর 5 টাকা, ঋণের কিস্তি কর্তন 10 টাকা, অন্যান্যতে মনে করো নাই। তো এখানে আমার কয় টাকা কর্তন হইলো? এখানে কর্তন হইলো 5 আর 5 10, 15, 20, 30 টাকা কর্তন হইলো টোটাল। তাহলে আমি টোটাল এখানে 30 টাকা কর্তন লিখবো। সো ভাইয়া আমাকে এবার একটা জিনিস বলো, তোমার এখানে মোট মজুরি বা উপার্জন সমূহ কয় টাকা হয়েছিল? 60 টাকা হয়েছিল। আর এখানে 5 + 10, 15, 20, 30, কর্তন কয় টাকা হয়েছে? 30 টাকা। তাহলে তোমার বেতন ছিল 60 টাকা, কর্তন হয়েছে 30 টাকা। তোমার এখন নিট বেতন কত? নিট বেতন হচ্ছে 30 টাকা। এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। সো এইটাই হচ্ছে দিন শেষে ভাইয়া তোমার মজুরির বিবরণী ছক। এটাকে আরো সিম্পলি করতে পারো। কর্মঘণ্টা দেওয়া দরকার নাই, পদবি দেওয়া দরকার নাই, এবং মনে করো সেক্স স্বাক্ষর, এই স্বাক্ষর দেওয়া দরকার নাই, কোষাধ্যক্ষের স্বাক্ষর দেওয়া দরকার নাই, এগুলো দেওয়া দরকার নাই। কিন্তু এগুলো বইয়ে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি দিয়েছি। তুমি চাইলে এগুলো বাদ দিয়েও করতে পারো, কেউ কারো বাপের সাধনে তোমার কাটবে, কিন্তু দিয়ে রাখাটা ভালো। যদি স্যার চায় 1 নাম্বার কিন্তু কাটতে পারে তোমাকে এটার জন্য, ঠিক আছে। সো এভাবে আমরা উপার্জন, আর আমরা কেন লম্বালম্বি করে করি নাই, কেন এভাবে আড়াআড়ি করে করছি, কারণ উপার্জন সময় বেশি থাকলে তখন গিজি গিজি হয়ে যাবে। তুমি এখানে উপার্জন উপার্জন এখানে অনেকগুলো লিখলা, তোমাকে তো এত বড় তোমাকে জায়গা দিবে না। দ্যাট ইজ ওয়াই হরাইজন্টালি করলে জিনিসটা তোমার জন্য কনভিনিয়েন্ট হবে, সুন্দর হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে মজুরির ছক। এবার বেতনের ছক দেখো, ঠিক একই নিয়ম। বেতন বিবরণী এভাবে প্রতিষ্ঠানের নাম লিখবা, বেতন বিবরণী লিখলাম, এরপর মনে করো শ্রমিকের নাম লিখলা, এরপর মনে করো উপার্জন সমূহ শুরু হইলো এখান থেকে, কর্তন সমূহ শুরু হইলো এখান থেকে, এবং তোমাকে ফাইনালি জানতে চাইছে মোট বেতন কত, এবং সবই কিন্তু সেম থিং, সবই কি সেম থিং। সো অ্যাজ ইউজুয়ালি তোমরা দেখো বিবরণীতে এই এক কথা, এটা বেতন বিবরণী হোক কিংবা মজুরি বিবরণী হোক, অলওয়েজ রিমেম্বার তুমি কোনটা উপার্জন হচ্ছে এইটা যদি বুঝতে পারো, কোনটা যোগ হয় এটা যদি বুঝতে পারো, কোনটা কর্তন সমূহ, কোনটা বিয়োগ হয় এটা যদি বুঝতে পারো, তোমার বেতন ও মজুরির ইভেন দো 80% ম্যাথ শেষ। এখন যেহেতু ছক দেখাই দিছি, দ্যাটস ওয়াই বলছে 80% শেষ। সো তোমাকে মনে রাখতে হবে ভাইয়া কোনগুলো উপার্জন হচ্ছে। উপার্জন আবার একটু কাপঝাপও আছে এই জায়গাটায়। কি কাপঝাপ? যে মনে করো তোমাকে বলা হইলো যে তোমার পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, যে তোমাকে 2 টাকা করে মনে করো পার ঘন্টা, তুমি দিনে একদিনে কাজ করো হচ্ছে সাপোজ 8 ঘন্টা, তাহলে তোমার একদিনের স্যালারি কত? একদিনে যদি 8 ঘন্টা কাজ করো, পার ঘন্টা যদি 2 টাকা করে হয়, তাহলে কয় টাকা হইতেছে? 16 টাকা হয় একদিনে। মাসে তুমি কাজ করো মনে করো 20 দিন, তাহলে এবার তুমি এই 16কে
20 দিয়ে গুণ করে মাসিকটা বের করবা। অলওয়েজ দেখবা টাকার অ্যামাউন্টটা কি মাসিকে দেওয়া না সাপ্তাহিকে দেওয়া। যদি সাপ্তাহিক দেওয়া থাকে সবগুলো সাপ্তাহিকে বের করতে হবে, যদি মাসিকে দেওয়া থাকে সবগুলো মাসিকে করবা। যদি দেখো বছরে এই যে এরকম দেখবা যে মূল বেতন ওভারটাইম এটা মাসিকে দেওয়া আছে কিন্তু সব অ্যামাউন্ট বছরে, তাহলে বা সবগুলো তোমার বছরে নিতে হবে। তার মানে তুমি যেই অ্যামাউন্টে টাকা হিসাব করো না কেন সবকিছু এক সিরিয়ালে থাকবে, সব মাসিক সব সাপ্তাহিক তাহলে সব বাৎসরিক। বেতন এবং মজুরি বিবরণী এটাই হচ্ছে একমাত্র মোদ্দা কথা। এবার একটা কনফিউশন পার্টে আসি, ঠিক আছে? হালকা করে ঝাপসা, অ্যাজ ইউ নো, হালকা করে ঝাপসাই এই স্লাইডে মূল কাজটাই হচ্ছে তোমাদের কনফিউশনস দূর করা। সো এই হালকা করে ঝাপসা একটা জিনিস দেখো, বলছে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। আমার এবার কনসার্ন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? কনসার্ন কি? প্রভিডেন্ট ফান্ড। সো একটা জিনিস মনে রাখবা, প্রভিডেন্ট ফান্ডে যদি শুধু কর্মীর দান দেওয়া থাকে, তোমাকে এখন আমি ডিটেলস বুঝাবো না, তোমার ডিটেলস বোঝাতে দরকার নাই। অলওয়েজ রিমেম্বার, প্রভিডেন্ট ফান্ডে যদি শুধু বলা থাকে কর্মীর দান তাহলে শুধু এটা বিয়োগ হবে, কর্তনে, কর্তনে যাবে, শুধু কর্তন হবে। যদি বলা হয় প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান তাহলে মনে রাখবা একবার উপার্জনে যাবে এবং একবার কর্তনে যাবে। আর যদি বলা হয় প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান তাহলে কি হবে এটা তোমরা বলো। যদি বলা হয়, আমরা কি বলছি, কর্মীর দান মানে হচ্ছে কর্তন হচ্ছে, তাহলে আমরা এবার দেখবো যে ভাইয়া ভবিষ্যৎ তহবিলে যদি কর্মীর দান শুধু কর্তন হয়, নিয়োগকর্তার দান উপার্জনও কর্তন হচ্ছে, তাহলে কর্মী এবং নিয়োগকর্তা উভয় যদি দেয় তাহলে কি হবে, এটা হচ্ছে এখন মুদ্রা বিষয়। আমাকে তাহলে তখন মনে রাখতে হবে যে কর্মী ও নিয়োগকর্তার দান উভয় যদি লেখা থাকে তাহলে উপার্জন আসবে, উপার্জনে একবার যোগ হবে, হ্যাঁ উপার্জনে একবার যোগ হবে এবং কর্তনে দুইবার বিয়োগ হবে। উপার্জনে একবার যোগ, কর্তনে দুইবার বিয়োগ। এখন ভাই এটা কনফিউজিং যে তুমি বলতে পারো ভাইয়া এটা কেমনে কি করলেন বুঝি নাই। এবার আসলে এটা বুঝাই, প্রভিডেন্ট ফান্ডটাই এই বেতন ও মজুরির সবচেয়ে ক্যাচারিল একটা পার্ট। দেখো ভাইয়া এটা একটু দেখো, ইউজুয়ালি মনে রাখবা কর্মীর দান যদি বলা হয় প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান বিয়োগ হয়। আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য সুবিধা, দুইটা আইটেম। এক নাম্বার, যদি বলা হয় কর্মীর দান, শুধু কর্মীর দান লেখা আছে তাইলে হবে কর্তন। যদি বলা থাকে নিয়োগকর্তার দান, যদি বলা থাকে নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার ধার থাকলে উপার্জনে মানে কর্তন একটু সোজা করে লেখা দিই তোমাদের জন্য যে একবার যোগ মানে উপার্জনের যোগ আর একবার বিয়োগ। এবার দেখো বলছে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান মূল বেতনের 10%। তাহলে কর্মীর দান মানে কি বলছি ভাইয়া, কর্মীর দান বলা থাকলে শুধু বিয়োগ, তাহলে আমার শুধু কর্তনের অংশে 10% লিখছি। বলছে দুই নম্বরটা কি বলছে, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান মূল বেতনের 10%। তাহলে ভাই নিয়োগকর্তার দান মানে কি, একবার যোগ একবার বিয়োগ। তাহলে নিয়োগকর্তার মানে একবার এখানে অর্জনের এখানে যোগ করছি, একবার কর্তনের এখানে বিয়োগ করছি। 10%, 10%, মূল বেতনের 10%। 3 নাম্বার প্রশ্ন বলছে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান 10% এবং নিয়োগকর্তার দান 10%। তার মানে আমার দুজনই দান করছে, এবার কর্মীও দান করছে 10%, নিয়োগকর্তাও দান করছে 10%। তাহলে কি হবে ভাইয়া, দেখো যদি কর্মী দান করে, একটু এটা বুঝো, যদি কর্মী দান করে তাহলে এটা বিয়োগ 10%, আর নিয়োগকর্তা যদি 10% দান করে তাহলে এইটা একবার যোগ একবার বিয়োগ। আমরা তাই তো জানি। তাহলে নিয়োগকর্তা যদি কর্মী দান শুধু বিয়োগ, আর নিয়োগকর্তার দান একবার যোগ একবার বিয়োগ। তাহলে কর্মীর দান যেহেতু বলছে তাহলে একবার আমি বিয়োগ করছি, আর নিয়োগকর্তার দান বললে একবার আমি যোগ করছি 10, এই যে 10, আর একবার আমি বিয়োগ করব। এই আগের তো 10 ছিলই কর্মীর দান, এটার সাথে আরো 10 যোগ করে টোটাল 20% আমি বিয়োগ করব। জিনিসটা আবার একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই, দেখো মনোযোগ দিয়ে, এই জিনিস জায়গাটায় আমাদের একটু পেঁচাল বাঁধে।
কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, যে আমরা যখনই এই মানে শিওর শর্ট যে সকল হিসাবগুলো আমাদের আছে সেগুলোকে শিওর শর্টলি বুঝতে হবে। দেখো এখানে কি বলছে, কর্মীর দান, আর এখানে বলছে নিয়োগকর্তার দান। সো ভাইয়া কর্মীর দান যদি তোমার বলা থাকে, হ্যাঁ কর্মীর দান বলা আছে, তাহলে কর্মীর দান মানে কি ভাইয়া, শিওর শর্ট একবার বিয়োগ। কর্মীর দান মানে কি, শুধু কর্তন, শিওর শর্ট একবার বিয়োগ। আর নিয়োগকর্তার দান মানে কি, একবার যোগ একবার বিয়োগ। নিয়োগকর্তার দান মানে কি বলছিলাম, একবার যোগ একবার বিয়োগ। তাহলে কর্মীর দানের যোগটা তো আমার, কর্মীর দানে তো একবার বিয়োগ এখানে হয়েছেই 10, এবং কর্তন নিয়োগকর্তার দান তোমার দান করছে, তাহলে এখানেও একবার বিয়োগ হবে, এটাও 10। তাহলে দুইজন, কর্মীর দান নিয়োগকর্তার দান দুজনই কিন্তু কর্তন পাশে যাবে। সো তাইলে কর্তন পাশে দুইবার যোগ যোগ 10 10 20 হইলো। আর নিয়োগকর্তার কি হয়, একবার যোগ হয় একবার বিয়োগ হয়। বিয়োগটা তো আমি এই পাশে দেখাই দিছি, এবার যোগটাও দেখাবো। এই যে যোগ 10%, অর্থাৎ অর্জন বা উপার্জনের 10%। আশা করি এটা তোমরা বুঝে গেছো। এবার 4 নাম্বার কি বলছে দেখো, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান 10%। ভাই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান 10% মানে হচ্ছে এই 3-এর মতোই হবে, দুজনই দান করছে। তাহলে একবার আমি এখানে দেখাবো, আর কর্মী নিয়োগ মানে তোমার কর্মী এবং নিয়োগকর্তা দুজনই 10 10 20, দুজনই 10 10 20। তাহলে অলওয়েজ রিমেম্বার আমাকে এই জায়গাটায়, যে ভাইয়া আমাকে যদি বলা হয় কর্মীরও দান আছে নিয়োগকর্তারও দান আছে, দুইজনেই একই ভার্সনে আছে, তাহলে কি করব, কর্মীটা তো শিওর শর্ট কর্তন, আগে কর্তনে লিখবো। আর নিয়োগকর্তার দান কি, একবার কর্তন একবার যোগ। তাহলে নিয়োগকর্তার কর্তন আবার এখানে আমি লিখবো। তাহলে কর্মীর দান 10 বা কর্মীর দান প্লাস নিয়োগকর্তার দান টোটাল 20। আর নিয়োগকর্তার কি শুধু কর্তনই ছিল না, উপার্জনও ছিল। আমরা নিয়োগকর্তা কি বলছি, একবার যোগ একবার বিয়োগ, তাহলে নিয়োগকর্তার উপার্জন 10%। আর 3 আর 4 বোথ আর ইন সেম সিনারিও। এইটাই হচ্ছে এই অধ্যায়ে সবচেয়ে জটিল বা সবচেয়ে কনফিউজিং একটা পার্ট ছিল, যে প্রভিডেন্ট ফান্ডের দানটা আমি কিভাবে লিখব। তো আমি আশা করি তোমাদের এই ঝামেলাটাও আস্তে আস্তে শেষ হয়ে গেল। এইবার তোমাদের অ্যাজ ইউজুয়াল সংযোজন আমার ক্লাসে হালকা করে ঝাপসা। এই হালকা করে ঝাপসা স্লাইডের একটাই উদ্দেশ্য, যে তুমি যদি কোনো কারণে পরীক্ষার আগের দিন পুরো স্লাইড দেখতে না পারো, এই হালকা করে ঝাপসা স্লাইডটা দেখা যাবা, তোমার সব কমন আসবে এই স্লাইডের যা পড়াইছি এই 2টা স্লাইড আমি দেখাই দিই, যাতে পরীক্ষার আগের রাতের রিভিশন করে দেখাইতে পারো। এটাকে আমরা বলি হচ্ছে আমি হালকা করে ঝাপসা। এবার দেখো 1 নাম্বার, নগদে পরিশোধ করা হলে আর্থিক সুবিধা দিই। আর্থিক সুবিধা কি কি, মূল বেতন, ওভারটাইম, বেতন, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বোনাস ইত্যাদি। শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে মজুরি বলে। কর্মকর্তা কর্মচারীদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে। ফার্স্ট ক্লাসেই মানে ফার্স্ট কথাটাই আমি এটা বলছি, যে শ্রমিকদের যেটাকে দেই সেটাকে মজুরি বলা হয়, এবং কর্মকর্তা কর্মচারীদের যেটা দেই সেটাকে বেতন বলা হয়। নগদ সুবিধা ব্যতীত অন্য সুবিধাকে অনার্থিক সুবিধা বলা হয়। অনার্থিক বা পরিপূরক সুবিধা কি কি, চিকিৎসা সুবিধা, বিনা ভাড়ায় বা স্বল্প ভাড়ায় বাসস্থানের সুবিধা, এরপর বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাবার প্রদান, এরপর ভর্তুকি প্রদান ইত্যাদি। বেতন স্কেলের প্রথম ধাপকে মূল বেতন বলা হয়, অর্থাৎ প্রথম ধাপ বেসিক স্যালারি, সেটাকে আমরা কি বলি, মূল বেতন বা মূল মজুরি। ওভারটাইমের মজুরির হার স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ হয়। ইউজুয়ালি ওভারটাইমের মজুরির হার স্বাভাবিক মজুরি হারের কি হয়, দ্বিগুণ হয়। এটা এমসিকিউর জন্য এগুলো। হ্যাঁ, এবার বলছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে যেটা দেওয়া হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানে কি, মূল্যস্ফীতি। কি বলা হয়, মূল্যস্ফীতি। মহার্ঘ ভাতা, কর্মীদের দক্ষতা উৎসাহ বৃদ্ধির জন্য দেওয়া হয় কি, বোনাস। মাত্র কইলাম এই যে ঈদের বোনাস টোনাস আছে, এই তুই ভালো কাজ করছিস তারে বোনাস দেই, ও বোনাস পাইছে এটার লোভে আমিও বেশি কাজ করতেছি আমারও বোনাস দিবে, এই টেন্ডেন্সি থাকে। কর্তন সমূহ কি কি আছে দেখো, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, নিয়োগকর্তার দান, আয়কর, অগ্রিম মজুরি আদায়, বিনা বেতনে ছুটি বাবদ কর্তন ইত্যাদি। মোট বেতন হতে কর্তনের সমষ্টি বাদ দিলে পাওয়া যায় নিট বেতন। নিট বেতনের একটা হচ্ছে প্রদেয় নিট বেতন, কনফিউজ হয়েও না, এই জন্য লিখা দিই বারবার, প্রদেয় নিট বেতন, বোথ আর সেম থিং, ঠিক আছে। এবং মজুরি বা বেতন প্রদান করা যেতে পারে চেকে বা নগদে। মূল মজুরি কি, স্বাভাবিক কর্মঘণ্টার স্বাভাবিক মজুরির হার। ওভারটাইম মজুরি
ওভারটাইম কর্মঘন্টা, ওভারটাইম মজুরির হার। এবার বলছে কন্ট্রিবিউশন বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তা দান উভয়ই জমা করবে। ওই যেটা আমি দেখাইলাম, একবার যোগ, দুইবার বিয়োগ, একবার যোগ, ওইটাই বলছে। বেতন বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না। কি হয় না? বেতন বিবরণীতে কি অন্তর্ভুক্ত হয় না? সম্পত্তি ক্রয়ের জন্য ঋণ গ্রহণ, মানে সম্পত্তি ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করছে, এটা হবে না। প্রভিডেন্ট ফান্ড হতে ঋণ গ্রহণ করা হলে এগুলা বেতন বিবরণীতে বা মজুরি বিবরণীতে আমরা দেখাই না, মানে কোনো ঋণ না হলে আমরা সেটাকে দেখাবো না। বিনা ছুটিতে, বিনা বেতনে ছুটির টাকা বেতন বিবরণীতে কর্তনের দিকে বসে। ছুটির দিনের বেতন বেতন বিবরণীতে অর্জনের দিকে বসে। তার মানে ও তুমি ছুটির দিনেও কাজ করছো তো তুমি একটা স্যালারি পাবা, এটা অর্জনের দিকে বসবে। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সাপ্তাহিক কর্মঘণ্টা প্রতি উৎপাদনে, এটা হইছে উৎপাদনের সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত থাকে হচ্ছে বেতন। এইটা আসলে এটা মজুরি ও বেতনের তিনটি উপাদান থাকে। উপার্জন সমূহ, কর্তন সমূহ, নিট বেতন বা নিট মজুরি, তিনটা পার্ট। উপার্জন কর্তন দুইটা যোগ বিয়োগ কইরা আমি নিট পাচ্ছি। আর মূল মজুরিকে ন্যূনতম মজুরি বা স্বাভাবিক মজুরিও বলা হয়। মানে মূল মজুরি যেটা নাম, ওই যে অ্যাকচুয়াল বেতন, বেসিক স্যালারি, সেটাকে ন্যূনতম মজুরিও বলা হয়, স্বাভাবিক মজুরিও বলা হয়। তো এই হচ্ছে আমাদের এই মজুরি ও বেতন বিবরণীর ওভারঅল একটা পার্ট বা ধাপ। এবার আমরা আসি হচ্ছে এমসিকিউ সলভিংসে। হ্যাঁ, কিভাবে আমরা এমসিকিউ গুলা এখান থেকে সলভ করবো এটা দেখে নিব। তাহলে আমরা এবার এমসিকিউটা শুরু করা যাক, চলো। আমাদের 1 নম্বর এমসিকিউ কি বলছে দেখো। শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে কি বলে? সো শ্রমিকদের আমরা কি জানছি ভাইয়া, যে শ্রমিকদের যদি পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে আমরা বলি হচ্ছে মজুরি। আর যদি বলা হইতো কর্মকর্তা, যদি বলা হইতো কর্মকর্তা অথবা কর্মচারী, কর্মকর্তা বা কর্মচারী, এটা বলা হইলে আমরা কি বলতাম? বেতন বলতাম। তাহলে যেহেতু আমাদের শ্রমিকদের জানতে চাইছে তাহলে অ্যান্সারটা হবে এ, মজুরি। তাদেরকে আমরা কি দেই ভাইয়া? তাদেরকে আমরা দেই হচ্ছে মজুরি। 2 নম্বর প্রশ্ন কি দেখো, সাধারণত কোন ধরনের ত্যাগের বিপক্ষে মজুরি দেওয়া হয়? মানসিক, শারীরিক, আর্থিক ও সামাজিক। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা মজুর বা যারা শ্রমিক তাদের শারীরিক পরিশ্রম হয়, আর যারা কর্মকর্তা বা কর্মচারী যাদেরকে আমরা বেতন দেই তাদের মানসিক পরিশ্রম হয়। তাহলে আমরা বলছি মজুরি, তাহলে মজুরি আমরা কাদেরকে দেই? শ্রমিকদেরকে দেই। তাহলে শ্রমিকদেরকে কি হয় ভাইয়া? শারীরিক পরিশ্রমটা বেশি হয়। অ্যান্সার হবে বি। 3 নাম্বার, কাকে মজুরি দেওয়া হয়? ভাই খুবই অবভিয়াস কোশ্চেন, দেওয়া হয় শ্রমিকদেরকে। 4 নম্বর প্রশ্ন বলছে যে যেই সকল মজুরিকে পণ্যের মধ্যে সহজে চিহ্নিত করা যায় তাকে কি বলা হয়? মানে যে সকল মজুরিগুলা আমরা ইজিলি পণ্যের মধ্যে চিহ্নিত করতে পারি, মানে যে সকল মজুরিগুলা একদম পণ্য ক্রয় হোক উৎপাদন হোক সরাসরি জড়িত, সেগুলোকে বলা হয় ইজিলি চিহ্নিত করা যায়। তো যে সকল মজুরিগুলা আমরা ইজিলি পণ্য ক্রয় বা বিক্রয়ের সাথে বা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত সেগুলোকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। সেগুলোকে কি বলা হয়? প্রত্যক্ষ মজুরি। 5 নাম্বার বলছে শ্রমিকদেরকে প্রদত্ত পারিশ্রমিক প্রদানের জন্য যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি বলা হয় ভাইয়া? শ্রমিকদের জন্য কি তৈরি করি? মজুরি বিবরণী তৈরি করি। কি তৈরি করি ভাইয়া? আমরা মজুরি বিবরণী তৈরি করি। 6 নাম্বার, কর্মকর্তা ও কর্মচারীদের যে আর্থিক সুবিধা দেওয়া হয় তাদেরকে কি বলা হয় ভাইয়া? কর্মকর্তা কর্মচারী বলছে, তার মানে তাদেরকে আমরা বেতন দেই। কি দেই? তাদেরকে আমরা বেতন দেই। সাধারণত কোন সময়ের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়? সাধারণত বেতনটা কোন সময়ের উপর ভিত্তি করে দেওয়া হয় ভাইয়া? এট দ্য ভেরি বিগিনিং ক্লাসে আমি বলছি যে আমরা যখন মজুরি দেই তখন সেটা দৈনিক হইতে পারে, সাপ্তাহিক হইতে পারে। যখন সেটা মাসিক চলে যাবে তখন সেটা হয়ে যাবে বেতন। আমাদের এই দৈনিক বা সাপ্তাহিক হইতে পারে মজুরি। কি হইতে পারে ভাইয়া? মজুরি হইতে পারে দৈনিক বা সাপ্তাহিক। কিন্তু যখন মাসিক ওয়ার্ডটা চলে যাবে তখন সেটা আমাদের বেতনের সাথে রিলেটেড হয়ে যায়। ওকে। 8 নাম্বার, যে সকল সুবিধা নগদে প্রদান করা হয় তাকে কি সুবিধা বলা হয়? যে সকল সুবিধা নগদের উপর দেওয়া হয়। নগদে দেওয়া হয় মানে কি ভাই জানো? নগদ টাকায় দেওয়া হয়। নগদে মানে কি জানো? টাকায় দেওয়া হয়, ক্যাশ টাকায়, সেটাকে কি বলি? আর্থিক সুবিধা বলা হয়। আচ্ছা, নিচে কোনটি আর্থিক সুবিধা? চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে খাবার প্রদান, প্রশিক্ষণ ব্যবস্থা, আরেকটা হচ্ছে বাড়ি ভাড়া প্রদান। তাহলে কোনটা আমার নগদ টাকায় দেওয়া হচ্ছে? দেখো, চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে খাবার ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা।
চিকিৎসা সেবা যখন প্রদান করতেছি তাকে আমি সেবা দিয়ে দিচ্ছি, ক্যাশ দিচ্ছি না, এটা বাদ। বিনামূল্যে খাবার দিচ্ছি, টাকা দিচ্ছি না, এটাও বাদ। প্রশিক্ষণ ব্যবস্থা করে দিচ্ছি, তাকে টাকা দিয়ে বলতেছিল যে বাংলাদেশে যেরকম হয় 4 কোটি টাকা দিয়ে কিভাবে বালিশ সেলাই করতে হয়, অস্ট্রেলিয়া থেকে তারা প্রশিক্ষণ নিয়ে আসে, টাকা দিচ্ছি না, প্রশিক্ষণ দিচ্ছি, এটাও বাদ। সো বাড়ি ভাড়া ভাতা দিচ্ছি, তার মানে তাকে ক্যাশ টাকা দিচ্ছি, নগদ টাকা দিচ্ছি, এটা হচ্ছে আমার আর্থিক সুবিধা। এই বলছে 10 নাম্বার, নিচে কোনটি অনার্থিক সুবিধা? সো অনার্থিক সুবিধা কোনগুলো ভাইয়া? যেগুলো নগদ টাকায় হচ্ছে না। ওভারটাইম বেতন নগদ টাকায় বাদ। বিনোদনের ব্যবস্থা হইতে পারে, টিফিন ভাতা টাকা দিচ্ছি, এটাও বাদ। ছুটির দিনে বেতন, এটাও টাকা দিচ্ছি, এটাও বাদ। তাহলে বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছি, এইটা হচ্ছে আমার নগদ টাকায় না, ঠিক আছে? সো এইটাই হবে আমার অনার্থিক সুবিধা হয়ে গেল। আচ্ছা, 11 নাম্বার, শ্রমিকদেরকে ন্যূনতম যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে কি বলা হয়? ন্যূনতম যে পারিশ্রমিক শ্রমিকদেরকে দেই তাদেরকে কি বলা হয়? প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, মূল মজুরি, আর একটা হচ্ছে ওভারটাইম মজুরি। ভাই একটা জিনিস আমার একটু মনে রাখতে হবে, শ্রমিকদেরকে আমরা যেটা দেই, ন্যূনতম যে পারিশ্রমিক দেই সেটা হচ্ছে আমার মূল মজুরি। আর যদি বলা হয়তো শ্রমিকদের যেই পারিশ্রমিক আমার সহজে চিহ্নিত করা যায় তাহলে সেটা হয়তো প্রত্যক্ষ মজুরি। কিন্তু যদি ন্যূনতম পারিশ্রমিক দেওয়া হচ্ছে তার মানে কি তাকে কাজের বিনিময়ে টাকা দেওয়া হচ্ছে, সেটা হবে আমার কাছে মূল মজুরি। বলছে বেতন স্কেলের প্রথম ধাপটি কি বলে? পড়াইছি, মূল বেতন। বেতন স্কেলের প্রথম ধাপটাই কি দিয়ে শুরু হয়? মূল বেতন। মূল বেতনের সাথে উপার্জনগুলো যোগ হয়, কর্তনগুলো বিয়োগ হয়, এরপর আমি নিট বেতন পাই। তাহলে মূল বেতনটা আমার বেতন স্কেলের প্রথম। মূল মজুরি নির্ণয়ে সঠিক গণনা কোনটি? মূল মজুরি নির্ণয়ে সঠিক গণনা কোনটি? স্বাভাবিক কর্মঘণ্টা গুণন মানে এক্স, ওভারটাইম মজুরির হার, স্বাভাবিক কর্মঘণ্টা গুণন স্বাভাবিক মজুরির হার, ওভারটাইম কর্মঘণ্টা গুণন স্বাভাবিক মজুরির হার, ওভারটাইম কর্মঘণ্টা গুণন ওভারটাইম মজুরির হার। এখন মূল মজুরি চাইছে ভাইয়া। এখন মূল মজুরি কি কোনো অ্যাঙ্গেলে ওভারটাইমের সাথে রিলেটেড না? তাহলে ওভারটাইম যেগুলো আছে সেইগুলা বাদ। তাহলে মূল কর্মঘণ্টা মজুরির স্বাভাবিক মজুরির হার, যেরকম আমি 8 ঘন্টা কাজ করব, পার ঘন্টায় 20 টাকা, তাহলে 160 টাকা করে পাচ্ছি, এটাই হবে অ্যান্সার বি। স্বাভাবিক মজুরি বা মূল মজুরি যখন বলবে ওভারটাইমের ক্যালকুলেশনে আমরা আনবো না। মূল মজুরি বলা মানে হচ্ছে আমার স্বাভাবিক মজুরি কত, স্বাভাবিক কর্মঘণ্টা কত, স্বাভাবিক মজুরি হার কত, ঠিক আছে? ওকে, এবার বলছে যে স্বাভাবিক কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কাজের জন্য যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে কি বলে? অবভিয়াসলি ওভারটাইম মজুরি বলা হয় তাকে। যে আমি আমার রেগুলার কাজ করতেছি সেটা তো মূল মজুরি, রেগুলার থেকেও যখন বেশি করব সেটা হচ্ছে ওভারটাইম। ওকে, 15 নাম্বার, কারখানা আইন অনুযায়ী ওভারটাইম মজুরি হার স্বাভাবিক হারে কত গুণ হয়? আমরা মাত্র পড়েছি 2 গুণ হয়। সাধারণত মানে কারখানা আইন অনুযায়ী আমাকে বলা হয়েছে যে স্বাভাবিক টাকা যদি 1 টাকা হয়, ওভারটাইমের টাকা হবে 2 টাকা করে, দ্বিগুণ হবে ওভারটাইম, ঠিক আছে? ওকে, এবার বলছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে যে ভাতা দেওয়া হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানে কি ভাইয়া? ইনফ্লেশন বৃদ্ধি পেলে। ইনফ্লেশন বৃদ্ধি পেলে কোন ভাতা দেওয়া হয়? মহার্ঘ ভাতা দেওয়া হয়। ইনফ্লেশনের সাথে কোন ভাতা? মহার্ঘ ভাতা দেওয়া হয়। দক্ষতা উৎসাহ বৃদ্ধির জন্য কি দেওয়া হয়? বোনাস। মানে তোমার দক্ষতা বা উৎসাহ, ভাইয়া আমি মোটিভেশন পাচ্ছি না, অনেক সময় আমরা বলি না ভাইয়া মোটিভেশন পাচ্ছি না, সো কি করতে হবে? ট্যুর দিয়ে আসতে হবে, কক্সবাজার যাবা, নেপাল যাবা, থাইল্যান্ডে যাবা, ইন্দোনেশিয়া যাবা, তো ট্যুর দিয়ে আসতে হবে, টাকা লাগবে, এটাই মোটিভেশন আমার কাছে। সো দক্ষতা উৎসাহ বৃদ্ধির জন্য কোনটা মোটিভেশন? টাকা মোটিভেশন, দ্যাট ইজ কল ইজ বোনাস। ওকে, এরপর নিচে কোনটি মোট বেতন ও মজুরিকে বাড়ায়? মানে মোট মজুরিকে বাড়ায় মানে হচ্ছে কি জানো? উপার্জন। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, শ্রমিক সংঘের প্রাপ্য, বিনা বেতনে ছুটির টাকা। ভাই আমাকে অলওয়েজ মনে রাখতে হবে যখন আমাকে উপার্জনের কথা বলবে তখন আমার টাকাকে বাড়ায় দেয়, এইরকম জিনিসপাতি খেয়াল রাখতে হবে। দেখো, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান অলওয়েজ বিয়োগ হয়, তো 1 মাইনাস বি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। ভাইয়া নিয়োগকর্তার দান বললে একবার যোগ হয়, একবার বিয়োগ হয়। নিয়োগকর্তার দান কি হয়? উপার্জন সমূহের মধ্যে একবার যোগ হয়, কর্তন সমূহ থেকে একবার বিয়োগ হয়। সো এটা কিন্তু যোগ হইতে পারে, বসে বাড়ায় উপার্জন, এটা হইতে পারে। সি নাম্বারটা পড়ি, শ্রমিক সংঘের প্রাপ্য মানে শ্রমিক সংঘকে টাকা দিতে হবে, কর্তন বিয়োগ হচ্ছে, এটা মাই বাদ। বিনা বেতনে ছুটির টাকা, এটাও তো বাদ। অ্যান্সার হবে বি। ওকে,
নিচে কোনটি মোট মজুরি হতে কর্তন করা হয়, কর্তন বিয়োগ হয়? কল্যাণ তহবিলে দান, ছুটির দিনে বেতন, আপ্যায়ন ভাতা, ওভারটাইম মজুরি। ভাই এইটুকু মনে রাখতে হবে, ছুটির দিনে বেতন যোগ ওভারটাইম বেতন যোগ আপ্যায়ন ভাতা মানে এক্সট্রা টাকা পাচ্ছ যোগ ভাতা, ভাতা দেখছো না যোগ ওভারটাইম মানে তোমার বেতন বাড়বে যোগ মাইনাস, তাহলে একটাই বিয়োগ হয়, বাকি তিনটাই আমার যোগ হচ্ছে। তো বিয়োগ কোনটা হচ্ছে? কল্যাণ তহবিলের দান, দান মানেই বলছি বিয়োগ, কর্তন, তোমার টাকা চলে যাচ্ছে। 20 নম্বর বলছে নিট বেতন নির্ণয়ে সঠিক গণনা পদ্ধতি কোনটা? তাহলে নিট বেতন আমরা কি পড়ছিলাম? মোট বেতন, এরপর মোট বেতন বা মূল বেতন মাইনাস কর্তন সমূহ। সো বলছে নিট বেতন, ওকে, বলছে মোট বেতন কর্তন, কর্তন কি যোগ হয়? না, কর্তন বিয়োগ হয়, এক বাদ। নিট বেতন মোট বেতন প্লাস ভাতাদি, ভাতাদি যদি যোগ হয় ভাইয়া নিট বেতনে কি কর্তনও তো বাদ যায়, কর্তন তো দেন নাই আপনি, এটা বাদ, বিও বাদ। সি নিট বেতন মূল বেতন থেকে কর্তন বাদ, এইটা কিন্তু অ্যান্সার হইতে পারে, অনেকেই সি নাম্বার অ্যান্সার দাগাবে কিন্তু এটা ভুল। মূল বেতনের সাথে আরো অনেক উপার্জন যোগ হয়ে মোট বেতন দেখায়। সো মূল বেতন আর মোট বেতনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মোট বেতন মানে হচ্ছে বেসিক স্যালারি, মোট বেতনের সাথে আরো উপার্জন সমূহ যোগ করে আমি মূল বেতনের সাথে আরো উপার্জন সমূহ যোগ করে মোট বেতন পাচ্ছি। মোট বেতন থেকে কর্তন সমূহ বাদ যায়, মূল বেতন থেকে না। সো এটাও ভুল, এই মূলটার কারণে ভুল। অ্যান্সার হবে তাইলে ডি, যে মোট বেতন মাইনাস কর্তন সমূহ। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এই হচ্ছে আমাদের এমসিকিউ এর ক্রাইটেরিয়া। দেখছো, উপার্জন যদি তুমি পারো, কর্তন যদি পারো, তাহলে তোমাকে আল্লাহর রহমতে এই অধ্যায় কেউ আটকাইবার পারিবে না। ঠিক আছে, সো আমি আশা করি এমসিকিউতে তোমাদের এখন আর কোনো সমস্যা থাকবে না।